ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন কিছুক্ষণ আগে প্রাথমিকের রায়দান হয়েছে এবং প্রাথমিকের যে ৩২,০০০ যে শিক্ষক তাদের চাকরি যে সিঙ্গেল বেঞ্চে বাতিল হয়ে গেছিলো সেইটা কিন্তু বহাল থাকলো হাই সুপ্রিম কোর্ট। কেন? যে না, দীর্ঘ ৯ বছর ধরে বেচারারা চাকরি করেছে, তাদের পরিবার আছে, অতএব তাদের চাকরি বাতিল হয়ে গেলে তাদের পরিবার বা সোসাইটির ওপর বিরূপ প্রভাব পড়বে এবং সেই সঙ্গে দুর্নীতি হয়েছে বলেই সকলের চাকরি বাতিল হয়ে যাবে, মানে এটা মানে হয় না। এবার প্রথম প্রশ্নই আছে, সেইটা ঠিক আছে, দুর্নীতি হয়েছে তার জন্য তো সবার চাকরি বাতিল করা যায় না। তাহলে ১৬ সালের যে দুর্নীতি হয়েছে তাহলে সেইখানে সবার চাকরি কেন বাতিল হলো? প্রথম প্রশ্ন। তাহলে এদেরও তো পরিবার আছে, ১৬ সালের যাদের চাকরি ২৬,০০০ চাকরি গিয়েছে তাদের পরিবার আছে, ফ্যামিলি আছে। তো তাদের বেলায় কি ফ্যামিলির কথা মানে মাথায় আসলো না? প্রথম কথাই হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কী শাস্তি হলো? আদালতের সমস্ত রায় শুধুমাত্র সাধারণ মানুষের প্রতি হতে পারে, কিন্তু বড় বড় নেতা মন্ত্রীরা যখন জড়িয়ে যায় তখন হচ্ছে আদালত হাতে চুড়ি পরে নেয় এবং মুখে হচ্ছে স্যালুটিপ মেরে নেয়, তখন কিছু বলতে পারে না, তখন কোনো গুরুত্বপূর্ণ রায়দান শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে পারে না। অথচ যত শাস্তি এবং যত নিয়মকানুন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। এই যে ৩২,০০০ চাকরি বাতিল না করে রেখে দিল, আপনারা প্রত্যেকেই জানেন যে এই ১৬ সালে যারা এসএলএসটি হয়েছিল তার থেকে বেশি দুর্নীতি হয়েছে হচ্ছে প্রাইমারিতে, এবং প্রাইমারিতে বলে বলে টাকা নিয়ে প্রত্যেককে চাকরি দিয়েছে। টেটটা পাস অবধি করেনি, ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দিয়ে চাকরি দেওয়া হয়েছে, এসএমএসের মাধ্যমে দীর্ঘদিন রাতের পর রাত চাকরি দেওয়া হয়েছে। অথচ যেটা 9, 10, 11, 12 যারা ফার্স্ট এসএলএসটি হয়েছিল সেটাতে কিন্তু হয়নি। প্রত্যেকেই প্যানেলের মধ্যে ছিল, হ্যাঁ ২-১ জন হয়তো নেতামন্ত্রী মেয়ের নাম ঢুকে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার থেকে দুর্নীতি অনেক বেশি হয়েছে কিন্তু প্রাইমারিতে। অথচ প্রাইমারির চাকরি থেকে গেল, আর এই ১৬ সালের যারা ২৬,০০০ তারা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ঘুরে বেরিয়েছে, তাদের প্রতি সুবিচার হয়নি। এবং বিশেষ করে যারা ১৬ সালে যোগ্য প্রার্থী ছিল, কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, শুধুমাত্র একটা সিস্টেমের শিকার, তারা এই দুর্নীতির শিকার হয়ে সর্বশান্ত হয়ে গেল। অথচ তাদের কোনো সঠিক বিচার হলো না। সুপ্রিম কোর্ট তাদের কথা শুনল না, রাজ্য সরকার তাদের কথা শুনল না, কোনো রাজনৈতিক দল না কোনো বিরোধী দল তাদের পাশে এসে দাঁড়ালো। শুধুমাত্র তাদের নিয়ে রাজনীতি করা হলো, তাদের সমস্ত জীবনের যা কিছু মান সম্মান থেকে টাকা পয়সা সব কিছু খোয়ালো। অথচ কোনো দুর্নীতিবাজ নেতামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আদালত আজ অবধি কোনো শক্ত কোনো পদক্ষেপ নিতে পারল না, এবং এসএসসির বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিল না। তো এই রকম বিচার ব্যবস্থা ভারতবর্ষে রেখে লাভ কী? জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত রকম সুবিধা দিয়ে, সংবিধান আলাদা করে তাদের স্বতন্ত্র ক্ষমতার অধিকার দিয়ে তাদের কাছ থেকে যদি এই রকম বিচার আমরা পাই, তাহলে সেই রকম বিচার ব্যবস্থা ভারতবর্ষে না থাকাই ভালো। এর রিফর্ম দরকার, এবং এই রিফর্মটা ইন্টারনালি না হলে এক্সটার্নালি করা দরকার। বিচার ব্যবস্থা তো একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, যখন যা খুশি তাদের একটা যে বায়াসনেস থাকে তার উপর বেস করে রায় দেয়, কোনো দিন সঠিক মূল্যায়ন হয় না। যার কাছে বড় বড় উকিল আছে, লয়ার আছে, তারা সুবিচার পায়, আদারওয়াইজ সাধারণ নাগরিক যারা নাগরিক পরিষেবা ন্যূনতম যে মানে বিচারটুকু তাদের কপালে জোটে না। তো এই বিচার ব্যবস্থা সব থেকে, এই বিচার ব্যবস্থার মধ্যেও কিন্তু অনেক দুর্নীতি রয়েছে, কলঙ্ক রয়েছে, এবং সেটা প্রমাণিত। এমন নয় যে না, যে জাজ যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ হয় তাদের ঘর থেকে টাকা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সুপ্রিম কোর্ট কোনো শ্বেতপত্র আজ অব্দি বের করলো না কাদের কোন বিচারপতির কত টাকা স্যালারি এবং সে কত সম্পত্তি করেছে। তাদের ছেলেমেয়েরা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সমস্ত রকম মাখন খাবে, ক্রিম খাবে, ভারত সরকারের ভারতের জনগণের ট্যাক্সের টাকায় তারা সমস্ত আয়াস আরাম করবে, অথচ জনগণের প্রতি তাদের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই। তো এই রকম বিচার ব্যবস্থা এই ভারতবর্ষে থাকলে কোনো দিন ভারতবর্ষের সাধারণ জনগণ সঠিক বিচার পাবে না, এবং এই রকম সাধারণ মানুষের সঙ্গে কিন্তু অন্যায় অবিচার হতেই থাকবে। অতএব এই বিচার ব্যবস্থাকে রিফর্মের দরকার, এবং সবার আগে দরকার যে এই যে বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলির যে গাঁটছাঁট, এর বিরুদ্ধে মানে সত্যি কথা সেটা তো সম্ভব নয় একটা গণউত্থান, তো একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে দিয়েই আমাদের এই বিচার ব্যবস্থার যে মানে সমস্যাগুলো সেটা সমাধান করার চেষ্টা করতে হবে। দেখা যাক
এইটা কত দূর যায়, অবশ্যই সুপ্রিম কোর্টে হয়তো অবধি যাবে, কিন্তু গিয়ে কী হবে? আলটিমেটলি তো মানে যারা যোগ্য এবং যারা মানে সাধারণ নাগরিক তারা তো সুবিচার পাবে না। যারা রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি তারাই তাদের ইচ্ছা মতন রায়টাকে বা জাজমেন্টটাকে ঘুরিয়ে নেবে। তো যাই হোক, কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারেন, কিন্তু এ বিষয়ে মানে আপনারাও এখন মোটামুটি অবগত হয়ে গেছেন যে অ্যাকচুয়ালি আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম কীভাবে চলে এবং কি হয় বেসিক্যালি। তো যাই হোক, মানে এতগুলো কথা এই কারণেই যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কোনো শোনার জায়গা নেই এবং তাদের কোনো মানে সুবিচার পাওয়ার আশা নেই। দেখা যাক এর শেষ কোথায় হয়। থ্যাংক ইউ।